সেনাবাহিনী জায়গা বুঝে হস্তক্ষেপটা করে, এবং এখানে তারা যে হস্তক্ষেপ করেছে এটা আমার মনে হয় না তারা অজ্ঞানে করছে, আমার মনে হয় তারা সজ্ঞানে, এবং আমার মনে হয় যে তারা আদেশ পেয়ে করেছে। কারণ ওই যে সিপাহী যার হাতে একটা লাঠি, সে যে লাঠি দিয়ে একে পিটাচ্ছে সেকে পিটাচ্ছে, সে কিন্তু মানে যেটা রাজনৈতিকভাবে স্পর্শকাতর, সেখানে কিন্তু রাজনৈতিক বা অ্যাটলিস্ট তার চেইন অফ কমান্ড থেকে আদেশটা না আসলে সে এটা করবে না, সে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, যেটা তারা নর্মালি করে। তারা লাঠি পেটা করে কাদেরকে? এই রিক্সাওয়ালা টিক্সাওয়ালা যেদের মানে রাস্তার লোক, মানে সরানো টরানো একটু মানে রাস্তাটা ঠিক রাখার জন্য, তখন লাঠি ঘুরায়, যদিও মারে না, অনেক সময় মারার ভান করে। কাজে আমি বলবো যে গণ অধিকার পরিষদ কিন্তু আমার মনে হয় এদের যে রিয়াকশন দেখলাম পরে, এটা দেখে মনে হলো যে তারা আসলে একটু শকড হয়েছে। কারণ তারা দেখলো যে মিডিয়াতে প্রথম দিকে কিন্তু বলাই হচ্ছিল না যে সেনাবাহিনী লাঠিপেটা করেছে, কোনো স্টেটমেন্টে সরকার কিন্তু মানে বলছে না যে সেনাবাহিনীর বিরুদ্ধে তদন্ত হবে বা সেনা প্রধানকে জবাবদিহি করতে বলা হবে, এই ধরনের কিছুকে কিন্তু বলছে না। সো ওই জন্য এই গণ অধিকার পরিষদের যে সাধারণ সম্পাদক রাশেদ খান, সে কিন্তু বলছে যে এটা সেনাবাহিনী মেরেছে নূরকে, অন্য কেউ মানেনি, জাতীয় পার্টি মানেনি, বা ওই লাল শার্ট পরা ওই লোক যার ছবি পুলিশ মানে ছড়াই দিল আর কি সোশ্যাল মিডিয়াতে, যে ওই লাল শার্ট পরা লোক কিন্তু নুরুল হক নূরকে মারেনি, নুরুল হক নূরকে মেরেছে সেনাবাহিনী। তো তারা চাচ্ছে যে সেনাবাহিনীর বিষয়টাকে সামনে আনতে, এবং এইটা যদি তারা পরিকল্পনা করে আনতো তাহলে আমার মনে হয় না তাদের রিয়াকশনটা এরকম শক্ট হতো। আমার কাছে মনে হয় একটু অবাক, একটু হতভম্ব তারা, যে সেনাবাহিনী এরকম অ্যাকশন নেবে তাদের এগেনস্টে। তারা হয়তো ভেবেছে অন্যান্য সময়ের মতো তারা একটু হ্যান্ডস অফ থাকবে, তারা গিয়ে জাতীয় পার্টির অফিস মারপিট করবে, ভাঙচুর করবে, এবং তারপরে বলবে যে আমাদেরকে জাতীয় পার্টি আক্রমণ করেছে। কিন্তু সেই কথাটা তারা বলছে, কিন্তু সেই কথাটা তারা সাস্টেন করতে পারছে না, কারণ ভিডিওতে দেখা যাচ্ছে এটা জাতীয় পার্টি না, এটা সেনাবাহিনী তাদেরকে মারটা দিল, মানে মেইন মারটা দিল। সো এখন আমি জানি না যে এটা তারা মানে হোল জিনিসটা হচ্ছে যে তাদের পরিকল্পনাটা কি ছিল। আরিফ জাফতিক যেটা বলছে এটা আমি ওই অত ডিটেলে জানতাম না যে তাদের এই মানে বাড়ি দখল বা অফিস উপর তাদের টার্গেট, কিন্তু এটুকু বুঝতে পারছি যে তারা জাতীয় পার্টিকে টার্গেট করে রাস্তায় নেমেছে এমন সময়ে যখন তারা মনে করছে তারা বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, এবং অন্য তিনটা দল তাদেরকে ছেড়ে অনেক দূর এগিয়ে যাচ্ছে, এবং তারা রাস্তায় অনেক অনেক পিছনে পড়বে, যখন না থাকবে পার্লামেন্টে, না থাকবে কোনো জায়গায়। আর ইলেকশন হয়ে গেলে তো তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, কারণ তখন যারা আসন পাবে পার্লামেন্টে শুধু তারাই থাকবে সক্রিয়, তারা থাকবে পার্লামেন্টের বাইরে থেকে তো রাজনীতি হবে না। তো আমার মনে হয় সেই জন্য তারা এই কাজটা করেছে, যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে পারলে তাদের একটা অ্যাচিভমেন্ট হবে, এবং তারা আলোচনায় এবং বিবেচনায় ফিরবে। যদি এরকমই হয়ে থাকে আরিফ জেপ্তিক, যদি টার্গেট করে মারা হয়ে থাকে নূরকে, সেইখানে গতকাল এত কঠোর অবস্থানে ছিল, আজকে সেনাবাহিনী নাই কেন? সেনাবাহিনী আজকে থাকার কথা না, কালকে ওরা দায়িত্ব দেওয়া হয়েছে টার্গেট করে মারার জন্য, জাতীয় পার্টি বন্ধ করবো ওরা করে দিয়েছে। ওর তো নিজস্ব কোনো এজেন্ডা নাই, ওর এজেন্ডা তো ধরা খেয়ে গেছে 5 তারিখে। 5 তারিখে তাদের যেভাবে এজেন্ডাটা ছিল যে মানে শেখ হাসিনাকে কিল করা হবে এবং এক ধরনের কাহিনী, এটা তো জেনারেল ওয়াকার ফেল করেছে, কারণ হাসিনা তো ওয়াকারকে না বলে ইন্ডিয়া চলে গেছে। সো ওই সময় আপনি যখন মূল পরিকল্পনায় গিট্টু লেগে যায় তখন কিন্তু মুশকিল, আবার পুরো জিনিসটাকে নতুন করে তৈরি করা গুছানো, এবং এটা তারা পারে না, সেই যোগ্যতা আসলে এদের নাই। তো এদের নাই, এদেরও দোষ নাই, এটার পিছনে শেখ হাসিনার দোষ আছে, সেটা ভিন্ন প্রসঙ্গ। তো এই কারণে এখন একটু আওলা জলা। গতকালকে বলা হচ্ছে মেরেছে, আজকে তো আর তাদেরকে কোনো অর্ডার দেওয়া হয়নি, আজকে দেওয়া হয়নি, তারা করছে, এটাতে আলাদা কোনো আমি কিছু দেখি না। মানে তাদের এটা কোনো নৈতিক অবস্থান না, এটা তো স্ট্র্যাটেজিক্যাল অবস্থান। তাদের অবস্থান হচ্ছে গোপালগঞ্জে হইলে গিয়ে মারবো, সুনামগঞ্জে হইলে মারবো না। সো ইট ইজ ফাইন, ওরা ওদের জায়গা থেকে আছে। এই জিনিসটা কি হবে না হবে, জামাত যেভাবে সিদ্ধান্ত দিবে এইভাবে হবে। জামাত বলছে যে মব আমরা একলা করবো, এরা আবার মব করে কেন? মবের লাইসেন্স তো সবাই দেওয়া যাবে না। মবের লাইসেন্স এবং মদের লাইসেন্স এই দুইটা কিন্তু বাংলাদেশে খুব মানে রেয়ার, সবাইকে দিলে হবে না, দিলে শহরের বন্দরে মাতলামি মানে বেড়ে যাবে। তো মদের লাইসেন্স কাদের হাতে যায় না, মবের লাইসেন্স জামাতিদের হাতে। ওরা আর্মিরে বলছে যে নিয়ন্ত্রিত মব করতে হবে আর কি, এটা হচ্ছে।
তো মবের লাইসেন্স যদি বলেন, তো সরকার তো আজকে প্রকাশ্য সেনাবাহিনীর বিরুদ্ধেও মবের লাইসেন্স দিয়ে দিল। কারণ আপনি সরকারের বিবৃতিটা যদি পড়েন, যে প্রেস উইং থেকে যে বিবৃতিটা দেয়া হয়েছে, সাবির ভাই নিশ্চয়ই পড়েছেন, যে সেখানে তারা বলেছে যারা নূরের উপর হামলা করেছে তদন্ত করে বিচারের আওতায় আনা হবে। খুব কড়া একটা বক্তব্য কিন্তু সরকার থেকে দেয়া হয়েছে, তাই না? তো জিনিসটা কি দাঁড়ালো? সেনাবাহিনী সরকারের অংশ না? তারা দেখে নাই যে সেনাবাহিনী এসেছে? আপনি দেখেন না, মানে সরকার জানে না কে নূরের উপর অ্যাটাক করলো, এটা সারা দেশ জানে, সবাই ভিডিওতে দেখেছে। রাশেদ খান তো সেটাই বলছে যে সবাই দেখেছে, এটা তো না জানার কিছু না। কিন্তু পত্রিকাগুলো রিপোর্ট করতে সাহস করেনি। কালকে যে অনলাইনে রিপোর্টিং গুলো ছিল, ইভেন প্রথম আলো এবং ডেইলি স্টারের মতো পত্রিকা কিন্তু পড়লে মনে হবে যে নুরুল হক নূর সিঁড়ি থেকে পড়ে গিয়ে হাঁটু ভেঙে ফেলছে বা সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, তো এখন সরকার যখন বলে যে তদন্ত করে বের করা হবে, এখন সেই তদন্তের রিপোর্টের আদৌ কোনো লাইন আপনি পড়তে পারবেন কিনা, বা আদৌ কাউকে দেখানো হবে কিনা যে ওই তদন্তে কি বের হলো, আমি জানি না। এবং সেখানে সেনাবাহিনী কিন্তু অলরেডি একটা স্টেটমেন্টে বলে দিয়েছে যে কি সিচুয়েশনে তারা লাঠি ব্যবহার করেছে, এবং সে বলে এবং দুই তিনবার বলেছে যে এখানে মব ভায়োলেন্স হচ্ছিল, এবং মব ভায়োলেন্সের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি প্রয়োগ করার জন্যই তারা এটা করেছে। অর্থাৎ তাদের যে লাঠিপেটা করেছে যাদের বিরুদ্ধে, তারা মব ভায়োলেন্স করছিল, সেনাবাহিনী অলরেডি বলে দিয়েছে। এখন আপনি বলেন যে যারা তদন্ত করবে তারা কি এইটার বিরুদ্ধে একটা রিপোর্ট দিবে, আর যদি দিয়ে থাকে সেটা কি আদৌ প্রকাশ করা হবে কিনা? গোপালগঞ্জের কোনো রিপোর্ট আমরা পাচ্ছি না, এখনো কোনো খবরই নাই ওই রিপোর্টের। এবং আমি ধরেই নিয়েছি যে ওই রিপোর্টে সেনাবাহিনীকে একদম টোটালি এক্সোনারেট করা হবে, যে তারা যে স্টেটমেন্ট দিয়েছে যে আত্মরক্ষার্থে তারা গুলি করেছে, ঠিক সেটাই বলা হবে। এখন এই তদন্ত আমি ধারণা করছি একই জিনিস বলা হবে। না সাবির ভাই, ধরেন গোপালগঞ্জে তারা ফ্যাসিস্টের জায়গা, হ্যাঁ, সব ফ্যাসিস্টের লোকজন মেরে একদম তামা তামা করে দিছে, ফাইন, হ্যাঁ। কিন্তু ধরেন এখন নুরুকে এভাবে করে মারা হলো, সবাই এই সরকারের যারা নিয়োগকর্তা, এই সরকারের যারা সমর্থক রাজনৈতিক দল, সবাই একমত হয়ে, এমনকি আগামীকাল না পরশুদিন তারা বৈঠকও ঐক্যমত্য কমিশনের বৈঠকও ডেকেছে, এবং তারা বিবৃতি দিয়েছে নূরের উপর হামলাকারীরা হচ্ছে গিয়ে এই যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে ফ্যাসিস্টের বিরুদ্ধে, সেই ঐক্যে ফাটল ধরানো, ফলে আবারও সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, রাইট? তার মানে কি সেনাবাহিনী সেই ঐক্যে অপোজিট পক্ষ, বিরোধী পক্ষ? এটা কিন্তু আরিফ একটু আগেই যেটা বললেন, যে যখনই কিছু ঘটে, এই আওয়ামী লীগ আইলো এই একটা জুজুর ভয় দেখানো হয়, এবং এটার জন্য এই তিনটা দলের সাথে আলোচনা করে, বা মানে প্রথমে তিনটা দলের সাথে আলাদা আলাদা করে, তারপরে আসে ওই বাদবাকি বামপন্থী, মধ্যপন্থী আর যত পন্থী আছে, গ্রুপ করে আসে, তারা সব যায় যমুনায়, এবং প্রফেসর ইউনূসের সাথে একটা ছবি তোলেন এবং বলেন যে কিভাবে তারা এই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ধরে রাখার জন্য বদ্ধপরিকর। তো এটা হয়ে গেছে একটা প্যাটার্ন, যে কিছু হলেই তারা ইন্ডিয়ার দিকে, মানে সরকারিভাবে ইন্ডিয়ার দিকে ইঙ্গিত করে না, কিন্তু তাদের সমর্থকরা সামাজিক মাধ্যমে ইন্ডিয়ার দিকে ইঙ্গিত করে, এবং সরকারিভাবে ফ্যাসিবাদ, ওই কোড ওয়ার্ড গুলা যেটা ব্যবহার করার, যেটা বলতে আওয়ামী লীগকে বোঝায়, সেটা করে। কিন্তু এখন জানি না, আমি যতদূর জানি যমুনায় বিএনপি, এনসিপি আর জামায়াতকে আমন্ত্রণ জানানো হয়েছে মিটিং এর জন্য, সেখানে গণ অধিকার পরিষদকে আর আমন্ত্রণ জানানো হয়নি, যেটা আমার কাছে খুবই আশ্চর্য লাগলো, যে তারা মার খেলো, তাদেরকে একটু মানে ডেকে মাথায় হাত বুলা দিব না? কারণ তাদের তো দিল এবং শরীর দুটাতেই সাংঘাতিক চোট, তো তাদেরকে একটু হাত বুলাই দিতে হবে তাদের মাথায়। কিন্তু সেটা ইউনূস সাহেব করছেন না, কারণ তার টার্গেট হচ্ছে যে এই তিনটা দল ঠিক থাকলে তার সরকার ঠিক থাকবে। এই তিনটা দলের মধ্যে আরিফ জেপ্তিক, এই তার সরকার, তাহলে সেনাবাহিনীর সরকার কারা? এটাই সেনাবাহিনীর সরকার। এটা এই যেটা ইউনূসের সরকারই সেনাবাহিনীর সরকার, তো ওয়াকার সাহেব বসাইছে ওদেরকে। ব্যাপারটা হচ্ছে ইটস নট এ ফাংশনাল সরকার, এটা আসলে ফাংশন করার জন্য তৈরিও করা হয় না। কালার রেগুলেশনের পরে কোন দেশে এইসব সরকার তৈরি করা হয় দেশের মধ্যে ডিজাস্টার আরো বাড়িয়ে দেওয়ার জন্য। সো ওই জায়গা থেকে তারা খুব ভালো অবস্থা আছে। আপনি এখানে না, মানে একবারে জেলেনস্কি থেকে শুরু করে যেসব দেশে আপনি দেখবেন এইসব ক্লাউন সরকার বসানো হয় আফটার এ কালার রেভলিউশন, সব জায়গাতেই খুঁজে খুঁজে সব ইনকম্পিটেন্স লোকজনকে বের করে আনা, যারা সবচেয়ে অযোগ্য অদক্ষ, যারা তাই। এইখানেও তাই দেখবেন আপনি, এই উপদেষ্টা মহলের মধ্যে যা লোক আছে, এদের অ্যাডমিনিস্ট্রেটিভ
পাওয়ার এক্সারসাইজের কোনো ইতিহাস নাই 99% লোকজনের, এরা অ্যাক্টিভিস্ট, এটা ওইটা ওরা আছে। এবং একটা পর্যায়ে যখন কোন একটা নৈতিক শক্তির উপর একটা সরকার না থাকে, একটা মিশন ভিশন না থাকে, তখন কি হয়, জিনিসটা খুব লুজ হয়ে যায়। যখন একটা হচ্ছে ধরেন এখানের মধ্যে আমরা তিনজন আছি, আমরা তিনজন মিলে একটা সরকার গঠন করব, আমরা জানি আমরা কি অ্যাচিভ করতে চাই, সে ধরেন আমরা দেশের সমাজতন্ত্র আনতে চাই বা আমরা ইসলামী শাসন আনতে চাই, এভরিওয়ান ইজ টিম। সো তখন কিন্তু আবার যার যার জায়গা থেকে এইভাবে কাজ করবে, কিন্তু আমরা জানি না, হঠাৎ করে একদিন ফাইন মর্নিং এ দেখলাম আপনি আমি আর সাবির ভাই বসে একটা সরকার আমাদেরকে দিছে, আমি আপনাদেরকে চিনি না, আপনার আমার চিনি না, 2-3 দিন চেষ্টা করে দেখবো কিছু হচ্ছে, তারপর চিন্তা করবো আমি আমার মতো পয়সা বানাই। যখন আমি আমার মতো পয়সা বানাচ্ছি, সরকারের আরেকটা অর্গান দেখবে আরে ও তো বানায়, আমি আমার মতো বানাই, তখন আর কোনো কাজকর্ম হয় না। এখনো এই সরকারের এরকম কোনো কাজকর্ম হয় না। এখন এই সরকার যেটা করে যে যখনই দেখে যে আরে ভাই আমার তো কাজ টাকা পয়সা কামানো তো একটু ঝামেলা হয়ে যাচ্ছে, কি ঝামেলা, ওই 3 পার্টির ডাকে আবার কিছু কিছু দেয়। আমরা জানি যে কে যেন বলেছিল, আমি দেখেছি যে ভিতরে নেগোসিয়েশন হয় ভিন্ন জিনিস, আমাকে ওই মন্ত্রণালয়ের ডিজি দিতে হবে, বিএনপি বলে আমাকে ওই ভার্সিটির ভিসি দিতে হবে, ওইগুলো বাইরে এসে বলে গণতন্ত্র এবং নির্বাচন, ওই ভাগাভাগি হয়, তোরা এইটা এটা নে, আমরা এটা নিচ্ছি, ফাইন ফ্যান্টাস্টিক, আবার সামনে চলে, আবার কিছু মাস চলে, এভাবেই চলছে। সেনাবাহিনীকে এরা ঘাটায় না, এরাও সেনাবাহিনীকে ঘাটায় না, কারণ সেনাবাহিনী আবার একটা বিগ এন্টারপ্রাইজ, তাদেরও হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য এটা ওইটা আছে, তারা তাদের মতো ওইগুলার মধ্যে দিয়ে আছে। ভেরি ইন্টারেস্টিং, মানে আপনি কোথায় আগা কোথায় মাথা কোথায় লেজ কিছু খুঁজে পাওয়া যায় না। কিন্তু ধরেন আজকে আমার হচ্ছে খুব ইন্টারেস্টিং লেগেছে, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে জুলাই কি কি যেন একটা জুলাই ফোরাম, কি যেন রেড জুলাই, তারা এর মধ্যে এই পরিস্থিতির জন্য তারা দাবি করেছে যে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে। মানে এর সঙ্গে রাষ্ট্রপতির সম্পর্কটা কি আবার সাবির ভাই? যে অনেকেই মনে করছেন আসলে এই যে এখন যেই জগা খিচুড়িটা করা হয়েছে, এটির মূল টার্গেট সেনাপ্রধান অথবা রাষ্ট্রপতিকে অপসারণ করা। আপনি কি সেই যোগসূত্র দেখেন? সেনাপ্রধান এবং রাষ্ট্রপতিকে অপসারণ করার যে প্রচেষ্টা, সেটা তো আজকের না, সেটা তো আমরা কয়েক মাস আগে থেকে দেখে আসছি। এবং বিশেষ করে যারা আর কি তখনও বোধহয় এনসিপির আগে, এনসিপি জন্ম হওয়ার আগে থেকেই তারা চেষ্টা করছে, যখন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, এটা তো খুব ওপেনলি পাবলিকলি হলো, এবং বিএনপি সেটার বিরুদ্ধে গেল, বললো যে না, ধারাবাহিকতা বজায় রাখার জন্য সেনাপ্রধানকে রাখতে হবে। এবং আমার মনে হয় সেনাপ্রধানও সে ধরনের একটা অবস্থানে ছিলেন, কারণ তিনি তো 5 তারিখে সবাইকে নিয়ে বঙ্গভবনেই বসলেন, প্রেসিডেন্টের সাথেই বসে তো এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে আলাপ করলেন। কাজে এটা নতুন কিছু না, কিন্তু তারা এটা একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে। যখনই কোনো উত্তেজনা সৃষ্টি হয়, যখনই কোনো হুমকি আসে কোনো মানে যে স্টেবিলিটির প্রতি, মানে এই বর্তমান সময়কে যদি স্টেবল বলি, তার যে যতটুকু স্টেবিলিটি আছে সেখানে যখন হুমকি আসে, তখনই যে যার অবস্থান থেকে একটা করে দাবি নিয়ে আসে। তো তারা হয়তো ভাবছে যে এটা হচ্ছে মোক্ষম সময়, এখন আমরা জাতীয় পার্টির নিষিদ্ধকরণ চাচ্ছি, এই সুযোগে আমরা রাষ্ট্রপতির পদত্যাগ চাই না কেন? কারণ অলরেডি তো তার ছবি সরিয়ে ফেলা হয়েছে বিভিন্ন এমবেসি থেকে।